একবার চোখের দেখা দেখবো, তারও কি পারমিশন নেই? না, তাছাড়া কি আর দেখবে? রোগীকে এখনো রক্ত দেওয়া চলছে। রক্ত? হ্যাঁ, প্রচুর রক্তকরণ হয়েছে, ইমিডিয়েট প্রয়োজন ছিল রক্তের। তাহলে রক্ত ইমিডিয়েট প্রয়োজন ছিল বলে প্রতীকবাবু নিজের শরীর থেকে রক্ত দিয়ে রোগীকে বাঁচিয়েছে। কি বলছেন কি আপনি প্রতীকবাবু? মনে হয় আগের জন্মে ওনার কেউ ছিল, তাই রক্তের গ্রুপও মিলে গেল, আর প্রতীকবাবু হাসতে হাসতে রক্ত দিতে লাগলেন। তাই বলে একজন পথের মানুষের জন্য প্রতীকবাবু? সোনা সব জায়গাতেই চকচক করে মা, সূর্যের মতো উদার মনের মানুষ প্রতীকবাবুরা কখনো পথ আর ঘর বিচার করে না। দয়া করে একটিবার আমাকে ওদের সঙ্গে দেখা করতে দিন। না, আপনি যাবেন না। প্রতীকবাবু এখন বিশ্রাম নিচ্ছেন, তাছাড়া উনি চান না যে অসময়ে আপনি তার সঙ্গে দেখা করুন। কিন্তু কেন? আমি তো আমার সব অপরাধ স্বীকার করে নিয়েছি, তবু কি উনি আমাকে ক্ষমা করতে পারবেন না? না, আপনার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। তাছাড়া প্রতীকবাবু নিজে এখন অসুস্থ, তাই অসময়ে তাকে বিরক্ত না করাই ভালো। না জগন্নাথ বাবু, এখন আমার আর কোনো অসুস্থতা নেই। এখন আমি একদম পুরোপুরি ফিট, আর আপনাদের রোগীও। এ কি, আপনি এখানে? না মানে আমি ওদিন ধরে এখানে আসছেন তোমার সঙ্গে দেখা করব বলে, কিন্তু তোমার অনুমতি পাইনি বলেই আমি। পারমিশনটা না দিয়ে ভালোই করেছেন জগন্নাথ বাবু, কারণ কেউ রোগীর অবস্থা থেকে বিদ্রুপ করুক সেটা আমার সহ্য হবে না। এ কথা আপনি ভাবতে পারলেন? আমি আমি না ভাবার কি আছে? আপনাদের অসাধ্য বলে কোনো কিছু নেই। টাকার জোরে আপনারা ধরাকে সরাক জ্ঞান করেন, আর আপনাদের বিচারে রাস্তার কুকুর বিড়াল আর গরিব মানুষের মধ্যে কোনো প্রভেদ নেই। আপনি চুপ করুন, আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনি দয়া করে চুপ করুন। তোমরা তাহলে কথা বলো বাবা, আমি এখন। আচ্ছা জগন্নাথ বাবু, আপনি এখন আসুন। এই কদিনে আপনার কাজের অনেক ক্ষতি হয়ে গেল, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এ তুমি কি বলছো বাবা? উনি একজন পথের মানুষ, আর আমিও তাই। তাই ওনাকে সাহায্য করা তো আমার কর্তব্য। কিন্তু একজন শিক্ষিত ভদ্র সন্তান হয়ে আজ তুমি যা করলে, তা আমার বুকে সারা জীবন লেখা থাকবে বাবা, সারা জীবন লেখা থাকবে। যাক শুনুন, রোগী 12 নম্বর বেডে আছে, যদি ইচ্ছে হয় তো আপনি তার সঙ্গে দেখা করতে পারেন। আমি শুধু রোগী দেখতে এখানে আসিনি প্রতীকবাবু, আমি এখানে বারবার এসেছি আমার সঙ্গে দেখা করে সেদিনের সেই অপমানের প্রতিশোধ নিতে। নিন, শুরু করুন। প্রতীকবাবু, আপনি কি আমাকে আঘাত না দিয়ে কথা বলতে পারেন না? আমি কি কোনোভাবে তোমার ক্ষমার অযোগ্য নই? ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমার চোখে আপনার তো কোনো অপরাধই নেই। তাহলে বলুন, আমাকে ফিরিয়ে দেবেন না? থামুন। আমি যে এক রাস আশা নিয়ে এসেছি। থামুন। ধনীর আদুরের দুলালিদের নাটকীয় কথাবার্তা আর কান্না কোনোটাই আমার সহ্য হয় না। তার মানে আপনি আমাকে ক্ষমা করতে পারেননি? সে আপনি যা খুশি ভাবতে পারেন। তাহলে আমি ফিরে গিয়ে যোগ্য স্থানে মর্যাদার আসন খুঁজে নিন। আমাকে তুমি? ঘৃণা করি। কিন্তু কেন? আপনি এক কুৎসিত কদর্যহীন বিকৃত মনের নারী। আমি কুৎসিত? আমি কদর চাই না। বলতে চান রবীন্দ্রনাথের সোনার বাংলা, জীবনানন্দের রূপসী বাংলা, আর নজরুলের বাংলাদেশের নারীর যে পোশাক আপনি পরেছেন, তা দেখে শাশ্বত বাঙালির মনে শুধু ঘৃণায় জন্মাবে, শ্রদ্ধা ভালোবাসা নয়। তাহলে আমার বিকৃত মনের পরিচয়? দুদিন আগের তীব্র অপমানের জ্বালা সহ্য করতে না পেরে আজ আপনি ছুটে এসেছেন আমার কাছে দুপোটা চোখের জল ফেলে একটু ক্ষমা চেয়ে প্রেম নিবেদন করতে। আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন তো, পেরেছেন সেদিনের সেই অপমানের জ্বালা ভুলতে? না মানে আমি
অভিনয় করে অপমানের প্রতিশোধ নিয়ে আবার স্বরূপে প্রকাশ হবেন। তাই আপনার মতো বিলেতি শিক্ষায় শিক্ষিতা মেকি কোকিনীর প্রেমের ফাঁদে আমার এই গরিবিয়ানা পা দুটোকে না দিয়ে অন্য পথে চালিত করলাম। চলি, নমস্কার। আবার আবার সেই অপমান, আবার সেই অপমান। কিন্তু কিন্তু এত সহজে তোমাকে আমি ছাড়বো না। প্রত্যেক মিত্র প্রয়োজনে আমি দানবী থেকে আমি দেবী রূপে সাজবো। দেখি তুমি কতদিনে আমাকে ফিরিয়ে দিতে পারো। যে কোনো মূল্যের বিনিময়ে তোমাকে আমার চাই চাই চাই। তোমাদের আমি চাই না, তবু তোমরা আমাকে ধরে আছো কেন? কি চাই তোমাদের? আমি কে? তোমরা কারা? তুমি কি বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না যে আমি রচনা? সেই ছোটবেলা থেকে আমরা একসঙ্গে। দাদা, সত্যি কি তুমি আমাদের চিনতে পারছো না? কিন্তু কেন? কি হলো, চুপ করে আছো কেন? বলো। কি উত্তর দেব? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? আমরা একসাথে বড় হয়েছি, একসাথে খেলা করেছি। বলো দাদা, সত্যি কি তুমি আমাদের চিনতে পারছো না? এত কিছুর পরে তুমি আমাদের চিনতে পারছো না কেন? কোথায় আমার খোকাবু? কি হয়েছে তার? সাধু, এ কি সাধু কাকা, তুমি এখানে কেন? আর আর এ আমি কোথায়? এরা সব কারা? বলো না সাধু কাকা, বলো না বলো। খোকাবাবু, আমার খোকাবাবু। সাধু কাকা, দাদা আমাদের চিনতে পারছো না কেন? অ্যাক্সিডেন্ট হবার পর থেকে দাদা যদি কেমন বদলে গেছে। আমার খোকাবাবু বদলে যায়নি বাবা, বরং সে তার আসল রূপ ফিরে পেয়েছে। এই তো সে আমার খোকাবাবু, যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তাহলে সাদিদের আসল পরিচয় কি? তার বাবা মা কে? এই প্রশ্নের উত্তর আজ আমি দিতে পারবো না মা। কেন সাধুদা তুমি সব জেনেও নীরব থাকবে কেন? কারণ সব কথা শুনলে তোমাদের তিনজনের মধ্যে যে মধুর সম্পর্ক গড়ে উঠেছে তা হয়তো অবিশ্বাসের অন্ধকারে হারিয়ে যেতে পারে। তাহলে চাই না খোকাবাবু। তাহলে কি আমি আমার বাবা মাকে কোনোদিন খুঁজে পাবো না? নিশ্চয় পাবে। কিন্তু কবে? আমি তাদের চিনি না, জানি না, কিভাবে ফিরে পাবো তাদের? আমাদের আর অন্ধকার না রেখে বলো না সাধু কাকা, সব কথা শোনার আঘাত সহ্য করতে পারবে তো? একদিন না একদিন তো এই সত্যের মুখোমুখি আমাদের হতে হবে। তাহলে আজ এই লুকোচুরি করার কারণ কি? তুমি বলো। সেই সত্য যতই কঠিন হোক আমরা সহ্য করে নেব। হ্যাঁ সাধু কাকা, তুমি বলো। আমার বাবা মা। শোনো, তোমার বাবা ছিলেন পলাশডাঙ্গা হাই স্কুলের হেডমাস্টার। স্কুলের কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে স্কুলের সেক্রেটারি তোমার বাবা মা ও ভাইয়ের উপর অত্যাচার শুরু করে। ঠিক তখনই আমি তোমাকে স্কুল থেকে ফিরছি। হঠাৎ শুনতে পেলাম গিন্নিমা চিৎকার করে বলছে, সাধুচরণ, আমার খোকাকে নিয়েই তুমি যেখানে খুশি সেইখানে পালিয়ে যাও। লড়ো, রাক্ষসের দল বাড়িতে ঢুকেছে, পালিয়ে যাও সাধুচরণ, পালিয়ে যাও। তোমাকে নিয়ে জোরে ছুটতে শুরু করলাম। পিছন থেকে একটা গুন্ডা আমাদের তাড়া করলো। আমি তোমাকে বাঁচাবার জন্য প্রাণপণে ছুটে চলেছি। ঠিক তখনই পিছন থেকে একটা গাড়ি এসে এবারে জোরে ধাক্কা মারলো। তাই না? কিন্তু এই যোগা গুন্ডার হাত থেকে ওই ভগবানও তোদের রক্ষা করতে পারবে না। দাঁড়াস না, আগে পূজা শয়তানটাকে শেষ করি। জগা ভাই, তুমি এই কাজ করো না। জগা ভাই, তুমি আমার এই খোকাবাবুকে বাঁচতে দাও। হট চলে কুত্তার বাচ্চা। এবার যে এই যোগা গুন্ডার হাত থেকে রেহাই পাবি তাই না? কিন্তু
কিন্তু এই ভগবানও তোদের রক্ষা করতে পারবে না। দয়া করো দেখো ভাই, এই নিষ্পাপ শিশুটাকে তুমি খুন করো না, বরং তুমি আমাকে খুন করো। এই জগাগুন্ডার কানে দয়া মায়া মমতা বলে কিছু নেই, তাই বসে এর কথা মতো ওকে আজ আমি শেষ করবো। দয়া করো দেখো ভাই, তুমি এই নিষ্পাপ শিশুটাকে খুন করো না, তুমি আমাকে খুন করো। আচ্ছা লেঠাই ফেল দে তো সালা মাস্টারের বাচ্চাটা। ওই যদি তোমার ছেলে হতো তুমি পারতে জগা ভাই ওই দুজন শিশুটার মুখে হিংসার ছুরি বসাতে? তুমি গুন্ডাই হোক টাকা দিয়ে হোক, তোমারও তো বাড়িতে নিশ্চয়ই বউ ছেলে মেয়ে আছে জগা ভাই, তা মনে করো না এই স্বাধীনও তোমার আর একটা ছেলে। ও ভগবান, এ তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে ঠাকুর? এই পরীক্ষায় তোমায় উত্তীর্ণ হতেই হবে, প্রয়োজনে তুমি আমার জীবন না, তবু তুমি আমার খোকা বাবুকে বাঁচাতে হবে। না, এই জগাগুন্ডার হাত থেকে যখন একবার চুরি খসে পড়েছে তখন আর কারো জীবনের বিনিময়ে নাই, প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে ওকে আমি বাঁচাবো। ও ঝরে রক্ত পড়ছে, তার উপর জ্ঞান হারিয়ে ফেলেছে। তাহলে তাহলে কি হবে জগা ভাই আমার খোকা বাবু? কোনো চিন্তা নেই সাধুচরণ, এতদিন জগাগুন্ডা শুধু প্রাণ নিয়েছে, এবার প্রাণ দিয়েছে তার মহাপাপের প্রায়শ্চিত্ত করবে। তুমি বসো, আমি একে নিয়ে উল্কার বেগে ছুটে চললাম হাসপাতালের পথে। এই ঈশ্বর অসীম তোমার করুণা, এবার তোমার কৃপায় এই জানোয়ার আজ মানুষ হয়েছে, এবার তুমি আমার খোকা বাবুকে বাঁচিয়ে দাও ঠাকুর, বাঁচিয়ে দাও। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, একবার তাড়াতাড়ি আসুন, আমার ছেলের অবস্থা খুবই খারাপ। ডাক্তারবাবু, কি হয়েছে? আপনি তো চিৎকার করছেন কেন? জানেন এই হাসপাতাল চত্বরে চিৎকার করে আইনত অপরাধ। আমার ভুল হয়ে গেছে ডাক্তারবাবু, আসলে ছেলের শোকে জ্ঞান শূন্য হয়ে আমি। তাই বলে আপনি চিৎকার করবেন? আমার অন্যায় হয়ে গেছে ডাক্তারবাবু, কিন্তু আমার ছেলেটিকে একটু দেখুন ডাক্তারবাবু, গাড়িতে ধাক্কা লেগে ছেলেটা। মরে মরুক, তাতে আমার কি? এখন আমার ডিউটির সময় নয়। ডাক্তারবাবু, বল আউটডোরে গিয়ে লাইন দিয়ে দাঁড়ান, ডিউটি হচ্ছে ডাক্তার দেখে যদি মনে করে যে ভর্তির প্রয়োজন হচ্ছে তাহলে 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 আপনি কিছুই করতে পারবেন না ডাক্তারবাবু? পারবো না তা নয়, তবে এখন কিছু করতে গেলে 1000-5 টাকা লাগবে। তার মানে 5000 টাকা সঙ্গে এনেছো? তাহলে তোমার ছেলে এখনই। তার আগে বলতে না ডাক্তার, এই জগাগুন্ডার নাম শুনেছিস? জগা? হ্যাঁ জগা, আর আমি এই সেই জগাগুন্ডা। নমস্কার জগাবাবু, আমি আপনার ছেলেকে এখনই ভর্তি করে দিচ্ছি। না না, কোনো অসুবিধা হবে না। তবুও বলছি, কান খাড়া করে শুনে রাখ শালা ডাক্তার, তোর এই অবহেলায় যদি আমার ছেলের কোনো ক্ষতি হয় তাহলে আমার ছেলের একটা প্রাণের বিনিময়ে তোর বংশে বাতি জ্বালাতে আমি কাউকে বাঁচিয়ে রাখবো না। আপনাকে কিচ্ছু করতে হবে না, আমি এখনই। ইস, মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, মনে হচ্ছে রক্ত দিতে হবে। যত রক্ত লাগে আমি দেবো ডাক্তারবাবু, তবু আমার ছেলেকে আপনাকে বাঁচাতেই হবে। তার আগে দেখতে হবে ওর রক্তের সঙ্গে আপনার রক্তের গ্রুপ মেলে কিনা। আপনি আসুন আমার সঙ্গে। ভাই ভাই, তোমার এই মুহূর্তের দাম আমি হয়তো কোনোদিন দিতে পারবো না। ওসব কথা বাদ দিয়ে ঈশ্বরকে ডাকো, তিনি যেন তোমার খোকা বাবুকে আবার সুস্থ করে তোলেন। তুমি বসো, আমি রক্ত দিয়ে আসছি। যার হাতে খুন হবার কথা আজ তারই রক্তে বাঁচতে চলেছে আমার খোকা বাবুর জীবন। বাহ ঠাকুর বাহ,
অদ্ভুত তোমার লীলা। এবার কি হবে ঠাকুর? আগামী দিনে আমার খোকাবাবু তার মা বাবার নির্যাতনের প্রতিশোধ নেবে নাকি জীবন দেয় রক্তের ঋণ করবে? আগামী দিনে সেটা তোমার খোকা বাবুই ঠিক করবে সাধুচরণ। এখন আমাদের কর্তব্য আমরা করে যাই। যোগা ভাই, তোমার রক্ত মিলে গেছে সাধুচরণ, মিলে গেছে। তাই তো এই মাত্র আমি রক্ত দিয়ে এলাম। তাহলে যোগা ভাই আমার খোকাবাবু তাহলে শীঘ্রই সেরে উঠবে, কিন্তু স্মৃতিশক্তি হারিয়ে আপন জনের চিনতে পারবে না। ডাক্তারবাবু, সরি বাবু, আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু মাথায় প্রচন্ড আঘাত লাগার ফলে তাহলে কি ও কোনোদিনে তার স্মৃতিশক্তি ফিরে পাবে না ডাক্তারবাবু? আবার যদি কোনো দুর্ঘটনায় ও এইরকম আঘাত পায়, তাহলে হয়তো ওর পূর্বস্মৃতি ফিরে পেলেও পেতে পারে, কিন্তু সেটা নির্ভর করছে সম্পূর্ণ ঈশ্বরের উপর। আজ আমি আসি বাবু। আজ আমি আসি সাধুচরণ, পরে এসে তুমি তোমার খোকা বাবুকে নিয়ে যেও। না না যোগা ভাই, তুমি তোমার নিজের ছেলেকে ফেলে যাবে কোথায়? ও আজ থেকে তোমার ছেলে হয়েই থাকবে। বরং আমি মাঝে মাঝে তোমার বাড়িতে গিয়ে দেখে আসবো। তবে তাই হোক সাধুচরণ, তুমি আমার চেয়ে বয়সে অনেক বড়, তাই তোমার পায়ে হাত রেখে আমি প্রতিজ্ঞা করছি, তোমার খোকা বাবুকে উপযুক্ত মানুষ করতে প্রয়োজনে আমি মঠ বইবো, রিক্সা চালাবো, তবু আমার পাপের রোজগারের অন্ন আমি তার মুখে তুলে দেব না। আমার জীবন দিয়ে ওপর মেয়ের মতো ওকে ঘিরে রেখে আমি করে যাব আমার মহাপাপের প্রায়শ্চিত্ত। তারপর আর কি বলবো, তোমরা তো সবই জানো। সাধু কাকা, তুমি তোমার খোকাবাবুকে নিয়ে বেরিয়ে যাও। আমরা ভাই বোন আমাদের স্বস্থানে ফিরে যাই। হাই রচনা, দাঁড়াও। দাঁড়িয়ে আর কি হবে সাধু কাকা? ও হচ্ছে অভিজাত বংশের ছেলে, আর আমরা খুনি ডাকাতির ছেলে মেয়ে। আমাদের সাথে ও সম্পর্ক রাখলে ওর যে মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। তাই বলে এত সহজে আমি তোমাদেরকে ছেড়ে দেবো, এটা তোমরা ভাবলে কি করে? তার মানে এত পাপের প্রজা আমি একা ভোগ করব কেন? তোমাদের ভাগ করতে হবে না? আমি সারাদিন ডিউটি করব, তাহলে আমার বাবা মা ভাইকে খুঁজে বের করবে কারা? খোকাবাবু, ইয়েস, তুমি, রনিত আর রচনা, তোমরা তিনজনে খুঁজে বের করবে আমার বাবা মা ভাইকে। আর তারা খুঁজে বার করার পর আমার বাবা মা তোমাদের যা শাস্তি দেবে তা তোমরা মাথা পেতে নেবে। আর ততদিন যা না হচ্ছে ততদিন আমি তোমাদেরকে আমার হৃদয়ে কারাগারে বন্দি করে রাখবো। এই বন্দি জীবনযাপন আমি যে আর সহ্য করতে পারছি না। দিন দিন ওদের চরম অত্যাচার বেড়ে উঠেছে। আত্মহত্যার সব প্রচেষ্টা যে আমি এই কলঙ্কিনী জীবন নিয়ে আর বাঁচতে চাই না। কিন্তু আমি এখন কোথায় যাব, কি করব? আমার এই প্রশস্ত বক্ষে ঝাঁপিয়ে পড়বে। আমি তোমাকে আমার হৃদয় সিংহাসনের রানী করে রাখবো। শয়তান, তুমি এক এক করে আবার সব কিছু কেড়ে নিয়েছো। বলো বলো জানোয়ার, তুমি কি চাও? তোমার সবটুকু মধু এখনো ফোরায়নি ডার্লিং, তাই তোমার সবটুকু মধু আমি আকণ্ঠ পান করতে চাই। বেরিয়ে যান বলছি এখান থেকে। বেরিয়ে কোথায় যাব সুন্দরী? তুমি ছাড়া আমার আর কে আছে? তুমি আমার সর্বস্ব লুট করেছো, দয়া করে আমায় মুক্তি দাও। তুমি কোথায় যাবে? পুলিশকে জানাতে নাকি ওই দাদাদের কাছে? না না, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। ওই নদীর জলে আত্মগালী হয়ে আমি মুক্তি পেতে চাই। তাই কি কখনো হয় মায়েরি? তুমি হলে আমার তুরুপের তাস। তোমাকে হাতিয়ার করে আমাকে যে কোনো অনেক কাজ করতে হবে। করবেন স্যার।
সে রাতে গ্রেফতার হবার পর একে কে তুমি? আমি আপনার পিতাজি কা দোস্ত আছে। তাহলে আপনি এখানে এলেন কেন? আর এখানকার ঠিকানাই বা আপনাকে কে দিল? আপনার পিতাজি আমাকে এই ঠিকানায় আপনার সাথে বাতচিত করার জন্য পাঠিয়ে দিলে। জরুরি কথা? यस, এই লেডিকে লইয়ে ওখানে বহুত ঝড় উঠেছে, তাই আজই আপনাকে আমার সঙ্গে এই বাংলা মুলুক ছেড়ে পাঞ্জাবে চলে যেতে হবে। কিন্তু ড্যাডিকে জিজ্ঞেস না করে? কই কিন্তু মিন্তু না আছে বিশন বাবু, আপনি আমাকে খোলা মনে বিশ্বাস করতে পারেন। চলেন, বাহার বে আমার গাড়ি খাড়া আছে, আর আপনি গাড়িতে চড়লে আপনাকে লইয়ে পাঞ্জাব মুলুক মে রওনা দেবে। আচ্ছা সিংজি, এই রূপসীকে যদি সঙ্গে নিয়ে যায়? कोई असुविधा নাই আছে বিশান বাবু, আইডলি আমার স্টিকটা একটু কুড়িয়ে দেবেন, আমার কমর মে বড়ি দর্দ আছে। ঠিক আছে সিংজি। তো তোর জন্য সালা আমি আমার বাবাকে হারিয়েছি, তোর জন্য আমি আমার দাদাকে হারিয়েছি, তোকে আমি এত সহজে ছাড়বো না রে শয়তান। আপনি কে দাদা? দাদা বলে যখন ডেকেছো তখন পরিচয়ের প্রয়োজন কি? হ্যালো আনন্দ, শোনো, কিছুক্ষণের মধ্যে আনন্দ আসছে, আর ওকে নিয়ে তুমি তাড়াতাড়ি থানায় যাবে, আর এই শয়তানটার নামে মানহানি, ধর্ষণ আর অত্যাচারের কেস রুজু করবে। জানি না তুমি কে দেবদূ, তবু তোমাকে চালাই শত কোটি প্রণাম। কিন্তু আনন্দের কাছে এই মুখ নিয়ে আমি কেমন করে দাঁড়াবো? না, আমি তার আগেই আত্মহত্যা করব। साला शैतान, ए कलुआ इधर आओ। हाँ, पकड़ो इसको। জানি না কে তুমি দেবদূত, তবু তোমাকে জানাই শত কোটি প্রণাম। না, আমি আনন্দ আসার আগেই আমি আত্মহত্যা করব। না, অমন কাজটি করে না সোনা আমার। যদি আত্মহত্যা করো তাহলে আমার কি হবে? আপনি তোমার শুভাকাঙ্ক্ষী, তাই তো বিশালের মতো বাজে ছেলের হাত থেকে বাঁচিয়ে আমার বুকে স্থান দেব বলে অত দূর থেকে ছুটে এসেছি। আর এখন যদি তুমি আত্মহত্যা করো তাহলে আমার কি হবে? ছি, তুমি কি মানুষ? না, দেবতা। তাই তো বিশান তোমায় এটো করলেও আমি তোমায় পরম আদরে গ্রহণ করব। খবরদার এগিয়ে আসবে না বলছি। আরে পাগলে, তাই কি কখনো হয় সুন্দরী? কলটা তো বেশ ভালো নয়, তাই একবার যখন গিয়েছি আর পিছনে ফেরার সম্ভাবনা নয়। আমাকে ছেড়ে দিন।
আরে হয় সুন্দরী, তোমাকে ছাড়লে যে শীতলাই জ্বালিয়ে বাতি পতিতা বলে আমি হয়েছি সতী, সতী বলে দেখাচ্ছে সতী। আমাকে ছেড়ে দিন বলছি, দয়া করে ছেড়ে দিন। তোমাকে ছাড়লে যে আমার কণ্ঠ পিপাসা কি করে সুন্দরী, তাই তোমাকে যে আমার চাই চাই। এ কি বাবা তুমি? চিচি, এ আমি কি দেখছি? কাকে দেখছি? যাকে আমি দেবতার মতো শ্রদ্ধা করতাম সেই তুমি কি না আজ? আনন্দ, না মানে তুই আমাকে ভুল বুঝিস না আনন্দ, বুঝতেই তো পাচ্ছিস বাবা, আমাদের মতো অর্থবান মানুষের এতে কোনো দোষ নেই, এটা তো একটা ফ্যাশন। বাবা, নরকের শেষ ধামে নেমে গেছো তুমি। তোমাকে ডাকতো, তোমাকে বাবা বলে ডাকতো আমার ঘৃণা হচ্ছে। তুমি যে একটা নরকের কৃমি কীট তা আমার জানা ছিল না। আমি কিছু করিনি, তোর দাদা ওই পিসান মাঝে মধ্যে এমন সব কাণ্ড করে বসে না, ইয়ং ছেলে তো। আর তুমি নিজে সাধু পুরুষ, তাই না? পাপের ষোলকোনা পূর্ণ হলে মানুষ নারী সতীত্ব হরণে উদ্যত হয়। তোমাদের পাপের তরি কানায় কানায় পূর্ণ হয়েছে, তাই কান খাড়া করে শুনে রাখো এই যুগের মহাপুরুষ, তোমাদের ধ্বংস ঈশ্বর রোধ করতে পারবে না। কালটা তো বেশ ভালো না, তাই আমার সৃষ্টি আর ধ্বংস আমি নিজের রূপরেখায় তৈরি করি, তাই আমার ধ্বংস এত সহজে হবে না। আর আমি বলছি হবে। এই জগতে পাপ আর পারা কেউ কোনোদিন হজম করতে পারেনি, আর তুমিও পারবে না। তোমার জীবন দিয়েও এই মহাপাপের প্রায়শ্চিত্ত একদিন না একদিন তোমায় করতেই হবে। সেদিন আর আকাশে চন্দ্র সূর্য উঠবে না আনন্দ। তখন একটা কথা জানিয়ে দি, আমার চলার পথে বাধা দেবার চেষ্টা করিস না, আর তাও যদি দিস কলিকা। কালের প্রকোপে পড়ে তুই শেষ হয়ে যাবি, সন্তান বলো রেহাই পাবি না। ছি 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 ছি, এমন পিতৃ পরিচয়, এমন বংশ পরিচয় পাবার আগে আমার মৃত্যু হলো না কেন? কেন কেন? চুপ করো আনন্দ, তুমি চুপ করো। তোমাকে সান্ত্বনা দেবার মতো ভাষা আমার জানা নেই পাপিয়া। এই জগৎ সংসারে আমি এক অভিশপ্ত প্রাণী, যার বাইরেটা রাজা ধীরাজ আর অন্তরটা ভিখারিরও অধম। চুপ করো আনন্দ। হ্যাঁ পাপিয়া, এবার তো আমায় চুপ করে যেতেই হবে। যে বংশ পরিচয়, যে পিতৃ পরিচয় আজ আমি পেয়েছি, তাতে শিক্ষিত সমাজে মাথা তুলে দাঁড়িয়ে কথা বলার অধিকার আজ আমার নেই পাপিয়া। ওদের জন্য তুমি নিজেকে কোনো ছোট করছো, ওরা পাপী। আর কিন্তু তুমি, তোমাকে বোঝানোর মতো অবকাশ আমার নেই পাপিয়া। এখন চলো, তোমাকে তোমার দাদাদের কাছে পৌঁছে দিই। না দাদা, তুমি আমাকে ছুঁয়ো না, আমি তো অপবিত্র, অশুচি। কেঁদো না পাপিয়া, কেঁদো না। গঙ্গা দিয়ে হাজারো ময়লা ভেসে গেলেও গঙ্গা যেমন চির পবিত্রায় থাকে, আমার চোখে তুমি তেমনি চির পবিত্রা। কিন্তু কিন্তু আমার মনকে কেমন করে বোঝাবো? আমি তো জানি আমি অপবিত্র, যারা এই সমাজে আর কিছুই নয়। তাই আমি পাপী, মহাপাপী, মহাপাপী। কেঁদো না পাপি, কেঁদো না পাপিয়া, কেঁদো না। মনে করে দেখো বিদ্রোহী কবির সেই বাণী, এ পাপ মুলুকে পাপ করে নিকো, আছে কি পুরুষ নারী? আমরা তো কোন ছাড়, পাপে পঙ্কিল,
পাপীদের কাণ্ডারি। আনন্দ, তাই তাই পাপ পুণ্যের বিচার করার আমরা কেউ নই পাপিয়া। এ জগতে যা ঘটবার তা তো ঘটবেই, আমরা কেবল নিমিত্ত মাত্র। তাই এসো পাপ পুণ্যের ভেদাভেদ ভুলে হাসি কান্নার জগৎ সংসারে পায়ে পা মিলিয়ে এগিয়ে যাই নব দিগন্তের পথে। এই ঘন্টা পথে একটু এগিয়ে যেতে পারছিস না, এইভাবে আমার পায়ের সঙ্গে লটকাচ্ছিস কেন? লটকে আছি ম্যাম দিদি, হাঁটা তো আরো বাস নেহাতে চাকরিটা বাঁচাতে হেঁটে হেঁটে মন্দিরে যেতে হচ্ছে। ঘন্টা, তোকে না আমি কতদিন বলেছি আমাকে মেম দিদি বলবি না, শুধু দিদি মনে বলে ডাকবি। আরে কথাটা কি তোর কানে যাচ্ছে না? কানের আর কি দোষ ম্যাম দিদি, এই নিত্য সংসারে নিত্য নতুন হালচাল দেখতে দেখতে সালার কানও বিটে করেছে। তা কি নিত্য নতুন হালচালটা তুই দেখলি? আপনার কোথায় ধরুন, প্যান্ট ছেড়ে শাড়ি, মারুতি ছেড়ে বাগাড়ি, চোখে কাজল, কপালে টিপ, কসমিন কালো, কেউ ওটা ভেবেছিল? কেন রে ঘন্টা, আমাকে কি খুব খারাপ দেখাচ্ছে ঘন্টা? আপনাকে দেখে মনে হচ্ছে যেন অফিসারে গরবিনী রাধা, সেটাই তো আর বুঝতে পারলাম না। সবুর কর, একদিন সব বুঝতে পারি। ওই যে কথাই বলে না, সবুরে মিয়া ফলে। সেটা এখন পরে ভাববি, বুঝলে? পরে ভাববি, এখন চল তো, চল একটু পাটা চালিয়ে। না মানে শরীর খারাপ দিক নয়, তবে মন খারাপ। না মানে আমি মানে শাড়ি পরা তোর অভ্যাস নেই, নতুন নতুন শাড়ি পরেছে তাই আর কি। না যেটা পড়া অভ্যাস নেই সেটা না পড়লেই নয় মা। সেটা তো আপনি বুঝলেন মাসিমা, কিন্তু আমার দিদিমণির উনি তো আর বুঝবেন না। তা তোমার দিদিমণি উনিটা কে? একটা বিতিকিচ্ছিরি ছেলে মাসিমা, সে আমার রূপবতী গুণবতী শ্রীদেবীর মতো দিদিমণির দিকে ফিরেও তাকাতে চায় না। ঘন্টা তুই চুপ করবি? আমি চুপ করলে তো আপনার এই নতুন শাড়ি পরাটা পুরনো হয়ে যাবে না। এই ঘন্টা তুই চুপ করবি, তুই চুপ করবি ঘন্টা। তবে আমার দিদিমণিও ছাড়বার পাত্রী নয়, একেবারে ফেবিকলাটার মতো লেগে আছে। এককালে যেমন চণ্ডীদাস ছিপে গেছে রানীকে তুলেছিল, একালে আমার দিদিমণিও রানী হয়ে চণ্ডীদাসকে ছিপে গেছে তুলবে। তুমি তো বেশ রসিকতা আছো বাবা। ওই রসটুকু সম্বল করে তো বেঁচে আছি মাসিমা, নইলে আমার আর কি আছে? ঘর বাড়ি নেই, বউ ছেলে নেই, মা বাবা নেই, আর আমি বেঁচে আছি কিনা তারও ঠিক নেই। ঘন্টা তোর পাগলের প্রলাপ বন্ধ করবি, নইলে কিন্তু আমি এখান থেকে চলে যাব বলে দিলাম। এখানে বসে বসে পাপ করে দেবো, আমিও আপনার পিছু পিছু চলে যাব। তুমি রাগ করছো কেন মা? ও বাচ্চার ছেলে না হয় দুটো বেবাস কথা বলে ফেলেছে, তাতে কি আর যায় আসে মা? সেটা তো আপনি বুঝলেন মাসিমা, আমার দিদিমণি তো আর বুঝবেন না। বড় হয়েছে দার্জিলিংয়ে আর লেখাপড়া শিখেছে বিলেতের ইট কাঠ পাথরে। সারা জীবন যে মায়ের সেনা বুঝলো না, সে আপনার মতো মায়ের মমতা বুঝবে কি করে? সে কি মা, তোমার মা আমাকে 3 বছরে রেখে মারা গেছেন। মায়ের স্নেহ মায়া মমতা কি যে কি জিনিস তা বোঝার সৌভাগ্য আমার হয়নি মা। তোমার সেই ব্যথায় সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই মা। তবু আমি বলছি, তোমার বিয়ের পর তোমার শাশুড়িকে তুমি মায়ের মতন ভালোবাসো, তাহলে তার কাছে পাবে মাতৃস্নেহের পরশ। কিন্তু মা, ইংরেজি শিক্ষায় শিক্ষিত তুমি, তাই তুমি বুঝবে কিনা জানি না। মা তার সন্তানের জন্য, আর সন্তান যে তার মায়ের জন্য কতখানি জায়গা জুড়ে বসে আছে তা তোমাকে বলে বোঝাতে পারবো না মা। না,
আমি এখন আসি মা। আমার পাগল ছেলে আমার জন্য বাইরে অপেক্ষা করছে। আপনার ছেলে? হ্যাঁ মা হ্যাঁ, আমার সাগর সে চামানিক, আমার হৃদয় স্পন্দন, সে আমার সঙ্গে সে পুজো দিতে এসেছে। আমি মন্দিরে এসেছি। আপনার ছেলে আপনার সঙ্গে মন্দিরে আসেনি? না মা না, সে বলে যার বাড়িতে চিন্ময়ী দেবী থাকতে সে মাটির প্রতিমা পুজো করবে কেন? পাগল ছেলে একটা। দাঁড়ান মা দাঁড়ান, সেই চিন্ময়ী প্রতিমাকে আমি একটা প্রণাম করি মা, আমি একটা প্রণাম করি। থাক মা থাক, আমি তোমাকে আশীর্বাদ করি মা। তোমার বিয়ের পর তোমার শাশুড়িকে তুমি ভালোবাসো, তাহলে তার কাছে তুমি মাতৃস্নেহে পরশ পাবে মা। তোমার মতন মেয়ের মায়ের কোনোদিন অভাব হবে না মা, মায়ের কোনোদিন অভাব হবে না। আসি মা। ঘন্টা 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 ঘন্টা, আমি বোধহয় পাগল হয়ে যাব। ঘন্টা, আমি বোধহয় পাগল হয়ে যাব। মাতৃস্নেহ মায়া মমতা যে কি জিনিস তা কেন আমি আগে বুঝিনি রে ঘন্টা। এত মধুর আমি কেন আগে বুঝিনি? ওনার কথা কি বলবো দিদিমণি, ওনার কথা শুনে আমার মনে হচ্ছিল যেন আমি কমলপুর বাজার থেকে কিছু ফুল কিনে এনে ওনার ছেলের পরিবর্তে আমি ওনার পা দুটো পুজো করি। মন্দিরে এসে প্রতীকের দেখা আমি পাইনি ঠিকই, কিন্তু আমার এই মন্দিরে আসা আজ আমার সার্থক হয়েছে। কারণ এই মন্দিরে আসা আমার সার্থক হয়েছে, কারণ এই কালীঘাটের মন্দিরে। ইয়েস, হ্যাঁ আমি কালীঘাট মন্দির প্রাঙ্গণ থেকে বলছি। হ্যাঁ, কাজটা কিন্তু আজই হওয়া যায়। হ্যাঁ, মাত্র 50 কোটি। ওকে, হ্যাঁ হ্যাঁ, বাঁচা মরা তো ঈশ্বরের হাত। হ্যাঁ, মে গড ব্লেস ইউ। ওকে, এ কি আপনারা এখানে? যাক, আজ তাহলে ধাক্কা লাগেনি। আজ কিন্তু ধাক্কা লাগলে আমি কিন্তু রেখে আপনার ভালো জায়গায় কাম করতে। তার মানে আপনার ওই একদিনের ধাক্কাতে আমার এই ম্যাম দিদির সমস্ত অহংকার ভেঙে চুরমার হয়ে গেছে। আপনি সেগুলো বেশ আদর যত্ন করে রিপেয়ারিং করে দিন। আমি তো তখন ওই ময়সানার মোড় থেকে গোটা গোটা ফুচকা খেয়ে আসি। কি ব্যাপার, একেবারে বিচিত্র সাজে এখানে? তোমাকে অনুসরণ করাই তো আমার একমাত্র কাজ পতি। যে কাজের কোনো সার্থকতা নেই সে কাজ করে বোকারা, আপনার মতো বুদ্ধিমতীরা নয়। আমি তোমাকে ভালোবেসে আমি সারাটা জীবন বোকা হয়ে থাকতে চাই, বুদ্ধিমতী হতে চাই না। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, আর কোনোদিন ভালোবাসতেও পারবো না। কিন্তু কেন? আমি তো তোমার আদেশে আমি দানবী থেকে মানবী হবার আপ্রাণ চেষ্টা করছি। তবুও আমি আপনাকে ভালোবাসি না, কারণ আমার হাত পা কঠিন কঠোর কর্তব্যের সোনার শিকলে বাঁধা। আমি তোমার সেই কর্তব্যের পথে আমি কোনো দিনও বাধা হয়ে দাঁড়াবো না। আমি শুধু তোমার কাছে একটু ভালোবাসার আশ্রয়। সে ভিক্ষা দেওয়ার সাধ্য আমার নেই, সে ভিক্ষা দিতে পারে শুধু আমার মা। মা? আমার হৃদয় মন্দিরের সোনা জাগ্রতা দেবী, আর তার পূজায় নিয়োজিত আমার দেহ মন প্রাণ। তাই তার আদেশ হলে বেশ, আমি সেই দেবীর কাছে যাব। আমি আমার এই চোখের জলে সেই দেবী মায়ের আমি পা ধুইয়ে দেব। আমি তার পায়ে মাথা উঠে আমার এই শীতের সিঁদুর রাঙিয়ে নেব, নিয়ে আমি তার কাছ থেকে অনুমতি চেয়ে আমি নিয়ে আসবো। আর তা যদি পারো তাহলে আমিও তোমায় ভালোবাসবো। সেদিন আমার বুক ভরা ভালোবাসা দিয়ে তোমার হৃদয় মন্দিরকে রাখাবার আপ্রাণ চেষ্টা করব। আর তা যদি না পারো তাহলে আমার ভালোবাসা তুমি কোনোদিনও পাবে না। প্রতীক, প্রতীক, প্রতীক তার মায়ের অসম্মান লাঞ্ছনা সব হারানোর ব্যথার প্রতীক। তাই তার আদেশে দুর্গম গিরি লঙ্ঘন করতে পারি, হাসতে হাসতে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে প্রবেশ করতে পারি, সসাগর সমুদ্রের অতল তলে ঝাঁপ দিতে পারি। কিন্তু তার আদেশ না হলে আপনার মতো সুন্দরী নারীকে নিয়ে স্বর্গে গিয়েও সুখের লীড় রচনা করতে চাই না। প্রতীক, প্রতীক, প্রতীক,
যে যুগের ছেলেরা বিয়ের পর বাবা মাকে ভুলে যায়, এক মুঠো ভাতের জন্য বাবা মাকে পথে পথে ভিক্ষা করতে হয়, সেই যুগের ছেলেরা এই প্রতীকের মতো ছেলে জন্মায়। প্রতীক, প্রতীক, তোমাকে ভালোবেসে আমি ধন্য হতে চাই, ধন্য হতে চাই। আমি তোমার জন্য সব করতে পারবো প্রতীক, আর এবং সব করব। তাই তো আজ আমার বলতে ইচ্ছে করছে, আমার মন যেন ডানা মেলে উড়ে যায়, আমার মন যেন ডানা মেলে উড়ে যায়, উড়ে 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 যায়, আমার মন যেন ডানা মেলে উড়ে যায়, আমার মন যেন ডানা মেলে উড়ে যায়। স্বপ্ন রাশি রাশি মেঘ হয়ে যায়, আমার মনের আকাশে ভেসে চলে যায়, স্বপ্ন রাশি রাশি মেঘ হয়ে যায়, আমার মনের আকাশে ভেসে চলে যায়, উড়ে 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 যায়, আমার মন যেন ডানা মেলে উড়ে যায়, আমার মন যেন ডানা মেলে উড়ে যায়, আমার মন যেন ডানা মেলে উড়ে যায়। কি করবে? কেন তোমরা আমাকে বাঁচালে? আমি তো মরতে চাই। কিন্তু কেন কেন মরবি তুই বোন? আমরা তো তোর কোনো অসুবিধা রাখিনি। আগের মতো সেই হাসিতে খুশিতে আমাদের সংসারটাকে ভরিয়ে তুলতে হবে। পারবো না দাদা, আমার পক্ষে তা সম্ভব নয়। কিন্তু কেন কেন সম্ভব নয় পাপিয়া? সেটা তোমাদেরকে আমি বোঝাতে পারবো না দাদা। শুধু এইটুকু বলতে পারি দাদা, যে তোমাদের পাপিয়া লগ্ন সমাজে বিষাক্ত হয়ে মারা গেছে। তুই ও কথা বলিস না বোন, ও কথা বলিস না। ওরে পাপিয়া, তুই যে আমাদের সংসারের সুখ পাখি, তোকে দেখতে না পেয়ে কদিন যে কেমন আমি মরার মতো বেঁচেছিলাম, তা আমি তোকে বোঝাতে পারবো না রে বোন, তোকে বোঝাতে পারবো না। এইভাবে তোমাদের বোনকে দেখার চেয়ে কোনোদিন বোধহয় না দেখতে পেয়ে ভালো হতো দাদা। আমি কেন কেন তুই বারবার এই কথা বলে নিজেকে এত ছোট ভাবছিস বোন? আমি যে বড় হওয়ার অবস্থায় নেই রে চোরদা। না না, তুই সে আমাদের আগের পাপিয়াই আছিস। আমি যে অনুশোচনা হয়ে মারা গেছি। না, তবু তবু তোকে আমার গা ছুঁয়ে স্পর্শ করতে হবে। তুই আর কোনোদিন আত্মহত্যার চেষ্টা করবি না। হ্যাঁ দাদা, আমি তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি আর কোনোদিন মরার আর আত্মহত্যার চেষ্টা করব না। এই তো এই তো এই তো আমার লক্ষ্মী মনের মতো কথা। ওরে পাপিয়া, ওরে পাপিয়া, তুই যে আমার অনেক সুখের সান্ত্বনা রে। তুই আমার দাদা। পঙ্কজ, তুই পাপিয়াকে নিয়ে বাড়ি যা। না হয়ে যাচ্ছি, কিন্তু তুমি নতুন একটা কাজের সন্ধান পেয়েছি, তোমার সেখান থেকে ঘুরে আসি। তোমার আগের কারখানা কি তাহলে এখন আর খোলার কোনো সম্ভাবনা নেই? কে প্রীতম সিং এর মুখে পাপিয়ার কথা শুনে উন্মত্ত জনতা কারখানায় আগুন লাগিয়ে সব ধ্বংস করে দিয়েছে। কিন্তু কে কে প্রীতম সিং? ওই সেই প্রীতম আমাকে যে আত্মহত্যা থেকে রক্ষা করেছে, সেই দেবদূত। দেখেছিস তো বোন, দেখেছিস তো আজও কেমন পাপের পঙ্কি লাবর্তে ডুবে যাওয়া পৃথিবীতে কেমন আদর্শ মানুষ বিচরণ করছে। যা যা বোন, তোরা বাড়ি যা। বেশ, আমরা চলে যাচ্ছি, তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে। শত দুঃখ কষ্টের মাঝেও ওই দুটি ছোট্ট ভাই বোনকে নিয়ে আমি কত সুখের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু ওই কালরূপী শয়তানের দমকা নিঃশ্বাসে আমার সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল, চুরমার হয়ে গেল।
তাই স্বপ্ন তুমি ইচ্ছে করলে আবার পূরণ করতে পারো প্রভাত রায়। এ কি আপনি আপনি এখানে? তোমার মঙ্গলের জন্য। আমার মঙ্গলের জন্য আপনার ছেলে যা করার তো করেই দিয়েছে। দেখো প্রভাত, আমার ছেলে তোমার বোনকে জোর করে ধরে নিয়ে যাক, আর তোমার বোন আমার ছেলের সঙ্গে পালিয়েই যাক। রুদ্রব্রত বাবু, মুখ সামলে কথা বলুন। তা হয়তো ঠিক, চটছো কেন? ভুল যা হবার তা তো হয়েই গেছে। তাই বলছিলাম, আমি আপনার কোনো কথা শুনতে চাই না, যান, চলে যান এখান থেকে। তা যাচ্ছি, কিন্তু একবারও কি ভেবে দেখেছো তোমার ওই এটো নষ্টা বোনটাকে নিয়ে কি করবে? একবারও কথা বললে আপনার জিভটা তিনি ছিঁড়ে নেব শয়তান। তা হয়তো পারো, কিন্তু তাতে কি তোমার ওই এটো নষ্ট বোনটা সতী হয়ে যাবে? আর 5 জন ভালো মেয়ের মতো? আমি আর শুনতে পাচ্ছি না, আপনি চুপ করুন, চুপ করুন আপনি। বেশ, যা হবার তা হয়ে গেছে, তাই আমি যা বলছি মন দিয়ে শুনো। তোমার ওই বোনের সঙ্গে আমার ছেলের বিয়ে অসম্ভব। পূবের সূর্য পশ্চিমে উঠতে পারে, বাতাস তার গতি বন্ধ করে দিতে পারে, সূর্য অগ্নি বৃষ্টি করতে পারে, তবু আমার বোনের বিয়ে আমার ছেলের সঙ্গে দেবে না, এই তো? বেশ, তোমার বোন প্রয়োজনে তার গোলা টিপে আমি হত্যা করব, তবু এই জানোয়ারের সঙ্গে আত্মীয়তা করে আমি মনুষ্যত্বের অবমাননা করব না। সে তোমার বোন, তুমি যা খুশি করতে পারো, কিন্তু আমার কথাটা একটু ভেবে দেখলে পারতে। কারণ কলিকা খালটা তো বেশ ভালো নয়, তাই 16 আনা পূর্ণ সতী মেয়েকে ঘরে রাখার মর্ম একদিন না একদিন বুঝবে প্রভাত রায়, মর্মে মর্মে বুঝবে। এরা কি মানুষ নাকি দ্বিপদধারী জানোয়ার? এরা বাঘের চেয়েও হিংস্র, সাপের চেয়েও ক্রূর। শুধু অর্থের বলে এরা দেশের এমএলএ এমপি নেতাদের কিনে রেখেছে, তাই হাজারো অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো আইন নেই। তাই মাঝে মাঝে মনে হয় চিৎকার করে বলি, ওহে ওহে কবি মোহাম্মদ ইকবাল, কেন কেন তুমি লিখেছিলে सारे जहां से अच्छा हिंदुस्ता हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्ता हमारा। हम बुलबुल है इसकी, ये गुलसिता हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्ता हमारा हमारा, सारे जहां से अच्छा, सारे जहां से अच्छा, सारे जहां से। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा है। झूठ झूठ, ये बिल्कुल झूठ है। যে গাইছে সে জানে না, যে লিখছে সে মিথ্যাবাদী। যেথায় বিচারের বাণী নিরবাণীর বৃত্তে কাঁদে, থারে নামে ভারতবর্ষ। এখানে গণতন্ত্র আছে, কিন্তু কেউ মানে না। এদেশের শাসন ব্যবস্থা বিকল যন্ত্রের নাই। তাই তো এদেশের পুলিশ কোটি কোটি টাকা থেকে ছাড়ানো পয়সা পর্যন্ত ঘুষ নেয়। আর এদেশের নেতারা গণতন্ত্রের গলায় পা দিয়ে, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে, একদল সমাজ বিরোধীর গুন্ডার হাতে পিস্তল ধরিয়ে দিয়ে কোটি কোটি সাধারণ মানুষের ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার। আরে নামে ভারত। কি মশাই, আপনি হাসপাতাল থেকে বেরিয়ে? জোর করে বেরিয়ে এসেছি। ওই ওরা আমায় ছুটি দিতে চায়নি, তাই আমি জোর করতে বাধ্য হলাম। আমি কি কোনো খুনি আসামি?
যে আমাকে বদ্ধ কয়েদির মতো সেখানে জীবনযাপন করতে হবে। কিন্তু কিন্তু আপনার মাথা তো এখনো সারেনি মাস্টার মশাই। তাতে তোমার কে ছোকরা, কত খোঁজে তোমার দরকার কি? হু আর ইউ? আমি চিনেছি চিনেছি, তুমি এই তো সেই মোহাম্মদী বেগ, মীর জাফরের পুত্র মিরনের আদেশে বাংলাদেশের স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার বুকে ছুরি বসিয়েছিলে। না না মাস্টার মশাই, আমি এই তো মহাভারতের দুঃশাসন দুর্যোধনের আদেশে সতী লক্ষ্মী দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিলে। তোমাকে আমি ছাড়ব না, তোমাকে আজ আমি খুন করে মহাভারতকে কলুষ মুক্ত করব। না 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 মাস্টার মশাই, না, আমি মাস্টার মশাই নই, আমি তার প্রেতাত্মা। শয়তানদের ধ্বংস করার জন্য আমি আজ দিশাহীন পদে পদে বিচরণ করছি। না না মাস্টার মশাই, একাই একাই আপনার জন্য নয়, একাই একাই কিরকম চিরকাল শুধু তুমি এই করবে, তাই না শয়তান? এবারে কাজ আমি আমার নিজের হাতে করে তোমায় আমি বুঝিয়ে দেবো। জানো পাপ আর পারা মানুষ কখনো হজম করতে পারে না, আর তুমিও পারবে না। আমি জানি মাস্টার মশাই যে পাপ আমি করেছি, আর সেই পাপের সাজা একদিন না একদিন আমাকে নিতেই হবে। না বাবা, সারা পৃথিবী তোমার দিকে আঙুল তুলে বললো, আমি বিশ্বাস করি না যে তুমি কোনো পাপ করেছো। তুমি পাপী। তা তো বলবে, ছুরি সাক্ষীর মাতাল ছাড়া আর কে হবে? আপনি কে তা আমি জানি না, কিন্তু আমার বাবা একটা খুনে বদমাইশ শয়তান। সাবধান, আমার বাবার নামের অপমান আমি সহ্য করব না। তুমি তোমার বাবাকে কতটুকু চিনো হে? আমার বাবাকে আমার চেয়ে আপনি নিশ্চয় বেশি চিনবেন না। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার বাবাকে আমি একটু তোমার চেয়ে বেশি এই চিনি, আর চিনি বলে ওই মুখোশধারী শয়তানকে আমি জিজ্ঞাসা করছি, উত্তর দে জানোয়ার, আমার স্ত্রী পুত্র আজ কোথায়? তোদের শয়তানিতে কোথায় হারিয়ে গেছে? আপনার কোনো কিছু হারিয়ে যায়নি মাস্টার মশাই। আপনার মতো পুণ্যতে কি কখনো সর্বহারা হতে পারে? তুমি কি বলছো মা? তা যদি পারো আমার দীর্ঘ 20 বছর পরে এ কথা জানার পর আমি এক ঝলক সুখের বাতাস বয়ে নিয়ে এলে। কে তুমি মা? আমার পরিচয় আপনার কাছে খুব একটা সুখকর হবে না, তবে একটা কথা জেনে রাখুন, আপনার সব কিছু যেমন ছিল আজও ঠিক তেমনই আছে। রচনা, কাকে কি বলছিস তুই? উনি কে? ওনার কথা শুনে তুমি এখনো বুঝতে পারলে না দাদা? উনি কে? বাবা, তুমি না হয় দাদাকে দাদার প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। ওরে রনিক, উনি এই সেই মাস্টার মশাই সত্যেন মিত্র, স্বাধীনের বাবা। স্বাধীন স্বাধীন কে স্বাধীন? স্বাধীনকে তোমরা চিনলে কি করে? স্বাধীন তোমাদের কে? স্বাধীন এখন কোথায়? আপনার স্বাধীন আজ দেশের একজন গণ্যমান্য ব্যক্তি। আপনি কি আপনার ছেলের কাছে যেতে চান? তুমি কি বলছো মা? দীর্ঘ 20 বছর পর আমার স্বাধীন বেঁচে আছে। তা যদি পারো মা, আমি আমার স্বাধীনকে দেখে। আচ্ছা মা, পারবে তুমি আমার স্বাধীনকে দেখাতে? কেন পারবো না, নিশ্চয়ই পারবো মাস্টার মশাই। তা যদি পারো মা, তাহলে আমি তোমার কাছে চিরজীবন ঋণী হয়ে থাকবো। এতে ঋণের কিছু নেই মাস্টার মশাই, এটা তো আমার কর্তব্য। তোমার কথায় আমি যেন আমার মায়ের শীতল স্পর্শ পাচ্ছি, যেন আমার সেই ভুবুক হৃদয় কানায় কানায় ভরে যাচ্ছে। আসুন, আমি আপনার ছেলের কাছে নিয়ে যাচ্ছি। দাদা, বাবা, আমি ওনাকে স্বাধীনদার কাছে নিয়ে যাচ্ছি, চলুন আমার সাথে। ওই কি মা? নিশ্চয়ই যাব, কারণ পূর্বজন্মে তুমি আমার মা ছিলে। তাহলে এই বুড়ো ছেলেটার উপর এত দয়া মায়া মমতা, নিশ্চয় তুমি আমার পূর্বজন্মের মা ছিলে। তারপর এই দয়া মায়া মমতা, চলো মা, তবে যদি দিন পাই, একদিন না একদিন এই ছেলেরা তোমার ঋণ নিশ্চয় শোধ করবো মা, নিশ্চয় শোধ করবো। চলো মা।
ওদের পিতা পুত্রের মিলন মধুর হোক, ঈশ্বরের কাছে কামনা করি ওরা যেন আবার ওদের আগের জীবনে ফিরে পায়। নিশ্চয় পাবে বাবা, নিশ্চয়। এ কি তোমার চোখে জল? না না, জল নয়, এ আমার আনন্দের অশ্রু। দীর্ঘ 20 বছর ধরে সন্তান স্নেহে মানুষ করার পর এবার হয়তো স্বাধীন। আমাদের ছেড়ে চলে যাবে বাবা, আমরা হয়তো তার পর হয়ে যাব। তাতে আর দুঃখের কি আছে রনিত? কাকের বাসা ছেড়ে কোকিল তো একদিন না একদিন উড়ে যাবে। কিন্তু বাবা, রচনার কি হবে? ও যে মনে মনে স্বাধীনকে গভীরভাবে ভালোবাসে, তাহলে ওর জীবনটা কি ব্যর্থ হয়ে যাবে? যাবেই তো, যাবে না? ওই যে মহা ভুল করেছে, ভুলের পথে পা রাখলে। ভুলের পথ? নিশ্চয়। কাক হয়ে ময়ূরকে ভালোবাসলে সেই কাক কি কখনো ময়ূরের দলে মিশতে পারে রনিত? তাহলে তোমার এতদিনের ত্যাগ তিতিক্ষা সে শুধু আমার মহাপাপের প্রায়শ্চিত্ত। না বাবা, তুমি কোনো পাপ করোনি। মানুষ হয়ে মানুষের প্রতি যে উদারতা তুমি দেখিয়েছো, উদারতা যেমন দেখিয়েছি তেমনি 2 হাতে মানুষ খুনও করেছি। সেই মহাপাপের গ্লানি আমার অন্তরটাকে কুরে কুরে খাচ্ছে। তাই যত তাড়াতাড়ি পারি মৃত্যুকে আলিঙ্গন করে এ পাপ যন্ত্রণা থেকে আমি মুক্তি চাই বাবা, মুক্তি চাই। বাবা বাবা, না বাবা না, তা হয় না, হতে পারে না। তুমি না থাকলে আমরা ভাই বোন যে অনাথ হয়ে যাব। এরপর দাদা হয়তো আমাদের সঙ্গে কোনো সম্পর্কই রাখবে না। তখন কে শুনবে আমাদের মর্মবেদী কান্না? কে দেবে শোকের সান্ত্বনা? কে মুছিয়ে দেবে 2 চোখের জল? চোখের জল কোনো বাধা না মেনে চোখ ফেটে বেরিয়ে আসতে চাইছে। শয়তান প্রতীক মিত্র, এ চোখের জলের দাম তোকে বুকের রক্ত দিয়ে মেটাতে হবে। যদি এখান থেকে কোনোদিন মুক্তি পাই, সেদিন তোকে আমি বুঝিয়ে দেব রে জানোয়ার, আমার গায়ে হাত দেওয়ার ফল কি ভীষণ, কি ভয়ঙ্কর। সে সুযোগ তোর জীবনে কোনোদিনও আসবে না রে শয়তান বিশান শর্মা। তোকে আমি এই অন্ধকূপের মধ্যেই তিল তিল করে দগ্ধ করে পচিয়ে মারবো রে শয়তান। না, তুই পারবি না। আমার ড্যাডি যদি একবার জানতে পারেন। তোর ড্যাডি তো দূরস্থ, তোর মৃতদেহের পচা দুর্গন্ধটাও বাইরের চিলসুকুরে টের পাবে না রে শয়তান। তুমি ও কাজ করো না, আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমি আমার কাজের জন্য অনুতপ্ত। অনুতাপ? বল বল জানোয়ার, তোর কোন অনুতাপের বিনিময়ে ফিরে পাবো আমি আমার বাবার দাদাকে? ফিরে পাবো আমি পলাশডাঙ্গা গ্রামের সেই হাসি খুশি ভরা শান্তির সংসার। তুমি কে? কে তুমি? পলাশডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক সত্যেন মিত্রকে মনে পড়ে? সত্যেন মিত্র, তুমি কি তাহলে? হ্যাঁ রে জানোয়ার, আমি তার এই ছোট ছেলে প্রতীক মিত্র, যার সুখের সংসারটাকে তোরা বাপ বেড়া মিলে শ্মশানে পরিণত করে দিয়েছিস। না, তুমি বিশ্বাস করো, আমি এসবের কিছু জানি না। Shut up! চেষ্টা করলে তাহলে চাপকে তোর পিঠে চাপড়া তুলে দেবে রে শয়তান। তুমি বিশ্বাস করো, সেদিনের সে কথা আমি ভুলে গেছি। তুই ভুলে গেল, আমি কিন্তু ভুলে পারিনি রে মিস্টার বিশান সেন শর্মা। আর ভুলতে পারিনি বলেই তোকে এত কায়দা করে তুলে এনে তোর কাছ থেকে একের পর এক তথ্য নিয়ে তোর বাপ সালা ওই শয়তানের শিরোমণিটাকে আমি নরকের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছি। তাহলে আমাকে তুমি এই নরক যন্ত্রণা কেন দিচ্ছ? তোমার জিজ্ঞেসের সব প্রশ্নের উত্তরেই তো আমি দিয়ে দিয়েছি। এবার তুমি আমার অপরাধের জন্য পুলিশের হাতে আমাকে তুলে দাও। পুলিশ? আমি জানি পুলিশ তোর আর একটা বাপ, তাই পুলিশের হাতে তোকে তুলে দেওয়া মানে তোকে মুক্তি দেওয়া। আর
তোকে মুক্তি দিলে আমার বাকি প্রশ্নের উত্তরগুলো পাবো কোথায়? বাকি প্রশ্নের উত্তর? হ্যাঁ, বল বল জানোয়ার, তোর বাপ প্রতি রবিবার সন্ধ্যায় কোথায় যায়? আমি জানি না। মিথ্যে কথা বললে তোর জিভটা আমি কেটে নেব রে শয়তান। বল, সত্যি কথা বলবি নাকি তোর জিভটা? আমি বলবো, সব বলবো। ড্যাডি ড্যাডি ওই পাকিস্তানের একটা হোটেলে বাইরে চলে যায়। আরে কখন? ভোর 2:30-3টা। ওকে, ওই সময়ের মধ্যে আমার লোকেরা সমস্ত কাজ করে নেবে। দেখি পঙ্কজ, দূরে দাঁড়িয়ে কেন? এসো এসো, কাছে এসো। বলুন দাদা, একটা ছোট ছেলে আমাকে এখানে ডেকে নিয়ে এলো কেন? আপনি কে? কেনই বা আপনি আমাকে? তার আগে তুমি বলো, তোমার বোনের অসম্মানের প্রতিকার হিসেবে কি করেছো? কিছুই করতে পারিনি, শুধু বাড়িতে বসে নীরবে চোখের জল ফেলেছি। বুঝতেই তো পারছেন, গরিব হওয়ার অনেক জ্বালা। Shut up! এই ভারতবর্ষের 70% মানুষ গরিব, তাই বলে কি তাদের হাত পা নেই, শিক্ষা দীক্ষা নেই, মান অপমান জ্ঞান নেই, নাকি নেই প্রতিবাদ করার মতো আর প্রতিশোধ নেওয়ার মতো মনের জোর? আছে আছে, সব আছে, কিন্তু না, কোনো কিন্তু নয়। পারবে পারবে ওই কিন্তুর খোলস ছেড়ে বেরিয়ে এসে প্রতিবাদ, প্রতিশোধ আর প্রতিরোধের লড়াইয়ে সামিল হতে? পারবো পারবো আমার বোনের ইজ্জত হরণকারীর উপর প্রতিশোধ দিতে, যদি একবার সেই জানোয়ারকে সামনে পাই। ওই দেখো সেই জানোয়ার! শয়তান! পঙ্কজ রায়, ওকে তোমাকে শেষ করতে হবে না। ওর লাশটা যদি প্রথম দিনেই আমি গায়েব করে দিতাম, তাহলে চিল শকুনেও ওর টের পেত না। আর তাছাড়া ওকে শেষ করে দিলে এই মহিষানার সমস্ত সন্তানের শেষ হবে না। আমি চাই এই মহিষানার বুকের সমস্ত শয়তানির মূলচ্ছেদ করতে, আর তার জন্য তোমাকে আমার বড়ই প্রয়োজন। বেশ, বলুন দাদা, এই ময়দানের শয়তানদের সাহায্য করতে আপনি যা বলবেন আমি জীবনপণ করে সেই কাজ করে যাব। ওকে, তুমি বাইরের ঘরে বসো, তোমাকে আমি তোমার কাজের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছি। বেশ, আপনার কোনো দাম কাজ করে যদি এই ময়দানের মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারি, তাহলে আপনার কথা মতো আমি নরকে যেতেও রাজি দাদা, নরকে যেতেও রাজি। নরকে নয় পঙ্কজ রায়, নরকে নয়। এই নারকীয় শয়তানদের জমালে পাঠিয়ে এই মহিষানার নিরন্ন মানুষের মুখের হাসি আর শান্তির পথ আমরা পরিষ্কার করব। তবে সেটা আইনের পথ ধরে করলে কি ভালো হতো না প্রতীক বাবু? আইন? দারোগা বাবু, আইন নামক বস্তুটা এদেশে বেঁচে আছে তো? আপনি আপনি আমাকে বাঁচান দারোগা বাবু, এই শয়তানটা মেরে ফেলবে। প্রতীক বাবু, একজন আইনের রক্ষকের সামনে দাঁড়িয়ে আইনকে অসম্মান করে কাজটা কিন্তু আপনি ভুল করছেন। আইনের রক্ষক? কে আপনি? আপনারা না, আপনারা এই সমাজের শত্রু কুচক্রী ধনী নেতার মন্ত্রীদের রক্ষক, সাধারণ মানুষের রক্ষক নন। নো, নেভার, ইট ইজ রং। ইয়েস, ইট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। প্রমাণ চান? আমি আপনাকে প্রমাণ করে দেবো যে আপনার অর্থ আর এই সব সমাজ বিরোধীদের দাস, প্রকৃত আইনের রক্ষক নন। মিথ্যা মিথ্যা মিথ্যা, এ আপনার মন গড়া ছেলে কথা, যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। বেশ, তাই নাকি? তাহলে বলুন তো অফিসার, একজন গরিব শ্রমিক নেতা প্রভাত রায়ের বলতে এই শয়তানটা তুলে এনে তার বাগান বাড়িতে দিনের পর দিন দর্শন করত, সেই অসহায় নির্যাতিতা মেয়েটিকে উদ্ধার করার জন্য আপনি কোথায় কোথায় রেড করেছিলেন, আর তার ফলে বা কি হয়েছিল? না মানে আমি কোনো চেষ্টাই করেননি, কারণ আপনাদের বিচারে গরিব মেয়েদের মান ইজ্জতের কোনো দাম নেই। তাছাড়া তাদের ভাইদের আপনাদের পকেটের টাকা ভরিয়ে দেবার জন্য কাড়ি কাড়ি টাকার বান্ডেলও নেই। এ আপনার ভুল ধারণা। আমি সেই গরিবের মেয়েটিকে উদ্ধারের কোনো চেষ্টা না করলেও আজ আপনি ছুটে এসেছেন এই ধনীর দুলালকে উদ্ধার করতে, কারণ এ হলো আপনাদের আলাদিনের আশ্চর্য প্রদীপ। এদের যতই নাড়া দেবেন ততই কাড়ি কাড়ি টাকার বান্ডেল আপনার পকেটে এসে জমা পড়বে। কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশের জন্য আজ এই কথাগুলো আমাকে শুনতে হচ্ছে প্রতীক বাবু, কিন্তু সমস্ত পুলিশকে এক দাড়িতে ওজন করে আপনিও কিন্তু ভুল করছেন।
ভুল না ঠিক তা সময় বলে দেবে। কথায় আছে না, ফলে না পরিচয়তে। অলরাইট, শুনুন প্রতীকবাবু, এই বিশান সেন শর্মার নামে ওয়ারেন্ট আছে, তাই আসামিকে আমি নিয়ে যাচ্ছি। রাম সিং, আসামির হাতে পায়ে শিকল খুলে হ্যান্ডকাপ লাগাও। আচ্ছা বলুন তো অফিসার, ঠিক কতক্ষণ পরে ওকে ছেড়ে দেবেন বলে ঠিক করেছেন? হোয়াট ডু মিন? আই মিন আপনি আইনের দাস, আর এটা দেশের আইন তথা প্রশাসনের ধর্ম। আমি আপনাকে প্রমাণ করে দেব যে আপনার ধারণা মিথ্যে। ওকে, সেই আশায় রইলাম অফিসার, কিন্তু মনে রাখবেন যদি ওর উপযুক্ত শাস্তি না বিধান না করে আপনি ওকে ছেড়ে দেন, তাহলে ও হয়তো আইনের হাত থেকে ধরা পেলেও আমার হাত থেকে ও কোনোদিনও ছাড়া পাবে না। প্রতীকবাবু, একজন অফিসারের সামনে দাঁড়িয়ে আপনি এই কথা বলতে পারেন না। কি পারি আর কি না পারি তার কৈফিয়ত আমি আপনার কাছে দিতে বাধ্য নই পুলিশ অফিসার। বেশ, আপনি আসামিকে নিয়ে যান। বেশ, আমি যাচ্ছি, কিন্তু আমিও বুঝিয়ে দেবো যে পুলিশ মানে জনগণের শত্রু নয়। রাম সিং, আসামিকে নিয়ে চলো। না 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 মিস্টার পুলিশ অফিসার, আপনার ওই আশ্বাস বাণীতে আর যেই ভুলুক আমি কিন্তু ভুলবো না। আমার কাজ আমি আমার দু হাতেই করব। ক্ষমা যেটা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তোতা তোমার আদেশে। মিস্টার পুলিশ অফিসার, আপনাকেও আমি বুঝিয়ে দেব কথার কাজের অ্যাডজাস্টমেন্টের অপর নাম প্রতীক মিত্র।